গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন নিমাই ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প নন্দিনী। শুরু করছি আজকের গল্প। নন্দিনী স্কুল থেকে এসে কোনো মতে ব্যাগটা পড়ার টেবিলের উপর রেখেই 2 হাত দিয়ে মিসেস স্বামীনাথনের গলা জড়িয়ে ধরে বলে, আম্মা, জাস্ট 1 মাস পর আমার বার্থডে। মিসেস স্বামীনাথন এককাল হাসি হেসে বলেন, জানি মা, জানি। মিস্টার স্বামীনাথনও একটু হেসে বলেন, মাদার, তোমার জন্মদিনের কথা কি তোমার আম্মা ভুলতে পারে? হঠাৎ নন্দিনী গম্ভীর হয়ে বলে, আম্মা, আমি তোমাকে সোজা কথা বলে দিচ্ছি, এবার ইউ মাস্ট গিভ মি আ সারি। নাও আই এম গ্রোন আপ। ও না থেমে একটু হেসে বলে, আমি আর কচি বাচ্চাটি নেই। মিস্টার স্বামীনাথন হাসি চেপে বলেন, হ্যাঁ মাদার, তুমি আর কচি বাচ্চাটি নেই, ইউ হ্যাভ রিয়েলি গ্রোন আপ। কিন্তু তোমার আম্মার ধারণা তুমি এখনো সেই ছোট্ট মেয়েটি। ওকে কথাটা শেষ করতে না দিয়ে মিসেস স্বামীনাথন স্বামীর দিকে তাকিয়ে বলেন, তোমার মেয়ে না ইহ জীবনেও বড় হবে না। ও যদি সত্যি বড় হতো তাহলে এক রাত্রিরও কেন আমাকে ছেড়ে থাকতে পারে না শুনি? নন্দিনী হেরে যাবার পাত্রী না। ও 2 হাত দিয়ে মিসেস স্বামীনাথনের মুখখানা ধরে 2 গালে চুমু খেয়ে বলে, কেন আবার? তুমি আম্মা বলেই তোমাকে ছেড়ে থাকতে পারি না। যখন তোমার আরেক বাবা মা আসবেন তখন তো আমাকে ছেড়ে যেতেই হবে। আম্মা, তুমি তো কতদিন ধরে বলেছ আমার অন্য মা বাবা আছেন, কিন্তু এত বছরের মধ্যেও তো তারা এলেন না। নন্দিনী এক মুহূর্তের জন্য থেমে বলে, আমাদের তো 3টে বেডরুম আছে, তারা এলে এখানেই থাকবেন। আম্মা, আমি তোমাকে মুক্তি দেব না, তোমাকে আমার কাছেই থাকতে হবে। কিন্তু মাদার, বিয়ের পর তো তোমাকে স্বামীর সংসারে যেতেই হবে। নন্দিনী হঠাৎ গলা চড়িয়ে বলে, আম্মা, তুমি প্লিজ ড্যাডিকে বলে দাও আমার বিয়ের কথা না বলতে। ও মুহূর্তের জন্য থেমে বলে, আমি বিয়ে করে চলে গেলে তোমাদের কে দেখবে শুনি? তাছাড়া সব ছেলে মেয়েকে যে বিয়ে করতেই হবে তার কি মানে আছে? আচ্ছা মা, আচ্ছা, তোমাকে বিয়ে করতে হবে না, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খেতে বসো। নন্দিনী প্রায় নাচতে নাচতে ঘরে যেতে যেতে বলে, ইয়েস আম্মা, আমি এক্ষুনি আসছি, সত্যি দারুণ খিদে পেয়েছে। নন্দিনীকে নিয়ে ওদের দিন বেশ আনন্দে কাটে। কত হাসি, কত গল্প, কত নিত্য নতুন চাঞ্চল্য মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখেন ওরা দুজনে। সত্যি পার্বতী, মেয়েটার জন্যই আমরা জীবনটা বেশ কাটিয়ে দিচ্ছি বলো। ওকে ছাড়া আমরা কিভাবে জীবন কাটাতাম তা এখন ভাবতেই পারি না। পার্বতী স্বামীনাথন একটু আত্মপ্রসাদের হাসি হেসে বলেন, মেয়েটা বড্ড বেশি ভালোবাসে আমাদের। তোমার যখন গল ব্লাডার অপারেশন হয় তখন নন্দিনীর কান্নাকাটি দেখে তো সবাই অবাক। মিস্টার স্বামীনাথন একগাল হাসি হেসে বলেন, শুধু তখনকার কথা বলছো কেন? তোমার বা আমার সামান্য একটু জ্বর হলেই মাদার কি কাণ্ডটা করে। পার্বতী একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ছোটবেলায় ওকে দেখে আমার খুব দুশ্চিন্তা হতো জানো। সবসময় মনে হতো যদি মেয়েটার স্বভাব চরিত্র ভালো না হয় তাহলে তো এই মেয়েকে ঘরে রাখাই দায় হবে। এভাবে কেন বলছো পার্বতী? তুমি তো ছোটবেলা থেকেই ওকে শেখাচ্ছ কোনটা ভালো কোনটা মন্দ। আচ্ছা, মা বাবা শেখালেই কি সব ছেলে মেয়ে তা শিখতে চায়? হ্যাঁ, তা অবশ্য ঠিক। 2-1 মিনিট চুপ করে থাকার পর পার্বতী বলেন, আজকাল কত ভালো ভালো পরিবারের ছেলেমেয়েরাও এত খারাপ হয়ে যাচ্ছে যে তাদের দেখে অবাক হতে হয়। হ্যাঁ পার্বতী, একদম ঠিক বলেছ। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কত ছেলে মেয়ে অল্প বয়সেই কত ধরনের নেশা পর্যন্ত করছে। ইস্টার্ন রেলের ডেপুটি ফিনান্সিয়াল অ্যাডভাইজার চৌধুরীদের কথা তোমার মনে আছে? হ্যাঁ, কেন থাকবে না, ওর স্ত্রীর নামও তো পার্বতী ছিল। মিস্টার স্বামীনাথন একটু হেসে বলেন,
হ্যাঁ হ্যাঁ, তোমাদের মধ্যে তো খুব বন্ধুত্ব ছিল। বিলাসপুরে পাশাপাশি বাংলোয় থাকার সময়ই আমাদের বন্ধুত্ব হয়। তা ওদের ছেলে দুটোর কথা জানো তো তুমি? হ্যাঁ, বড় ছেলে সুব্রত বোধহয় এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেই আমেরিকায় চলে যায়, আর ছোট ছেলে পবিত্র তো লেখাপড়ায় বিশেষ ভালো ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওই পবিত্রই তো ডাক্তারি পড়তে মেডিকেল কলেজে ভর্তি হবার পর থেকেই এমন গাঁজা মদ খাওয়া শুরু করলো যে। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। উনি এবার স্বামীর দিকে তাকিয়ে বলেন, নন্দিনী তো আমাকে বলে ওদের ক্লাসের 10-12টা ছেলে মেয়ে স্কুলে এসেও লুকিয়ে চুরিয়ে সিগারেট খায়। 3-4টে ছেলে মেয়ে আছে যারা মাসে 2-1 দিন বিয়ার হুইস্কিও খায়। তা নন্দিনী ওদের খেতে দেখেছে বুঝি? শুধু নন্দিনী কেন, আরো অনেক মেয়ে ওদের ড্রিঙ্ক করতে দেখেছে। কি আশ্চর্য! আমাদের মেয়েও তো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে ওদের মতো নেশা টেশা করতে পারত, তাহলে যে কি সর্বনাশ হতো। মিস্টার স্বামীনাথন পরিতৃপ্তির হাসি হেসে বলেন, মাদার অন্য ধাতুতে গড়া পার্বতী, ও কোনো দিন এসব করবে না। পার্বতী একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, হ্যাঁ, শুধু কি গাঁজা মদ, 15, 16, 17 বছরের কিছু কিছু মেয়ে আরো কত খারাপ কাজ করে তা তুমি ভাবতেও পারবে না। উনি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার নন্দিনী ওরকম করলে আমাকে তো আত্মহত্যা করতে হতো। কি ভয়ে ভয়ে যে মেয়েটাকে মানুষ করছি তা শুধু আমিই জানি। মিস্টার স্বামীনাথন এখন রিটায়ার্ড। ভোরবেলায় লেকে বেড়াতে যান, তারপর টুকটাক কেনাকাটা, আর মাঝে মধ্যে ডাক্তারের কাছে ছাড়া খুব বেশি বাইরে যান না। তবে হ্যাঁ, গোল পার্কের ইনস্টিটিউট অফ কালচারে ভালো বিষয়ে বা ভালো কোনো বক্তা থাকলে উনি শুনতে যাবেনই, আর কদাচিৎ কখনো পুরনো 2-1 বন্ধুর বাড়ি যান। এছাড়া স্ত্রী আর মেয়ের সঙ্গে গল্প গুজব করেই দিন কাটান। দেখতে দেখতে পার্বতীও 57 বছরের হয়েছেন। পুজো আচ্চা, রান্না বান্না আর মেয়েকে নিয়েই ওর দিন কেটে যায়। তবে রোজ সকালে শুভলক্ষ্মী আর ছবি বন্দ্যোপাধ্যায়ের ভজন উনি না শুনে সংসারের কাজে হাত দেন না। আর মাসের মধ্যে একদিন মেয়েকে নিয়ে বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর তিনি যাবেনই। সেদিন মিস্টার স্বামীনাথনকে গ্যারাজ থেকে ফিয়াট গাড়িটা বের করতেই হয়, আরো অনেক সময় ওকে বাইরে বেরোতে হয়। নন্দিনী স্কুল থেকে ফিরেই লাফাতে লাফাতে ঘরে ঢুকেই বলল, আম্মা, পরশু অনুরাধার জন্মদিন। আজ মাসিমা স্কুলে এসে আমাদের ক্লাস টিচার পাঞ্চালিদিকে নেমন্তন্ন করার পর আমাকে আর নীলাঞ্জনাকে বারবার করে বললেন, তোমরা একলা এলে বাড়িতে ঢুকতেই দেব না, তোমাদের দুজনকেই অন্তত মাকে আনতেই হবে। পার্বতী একটু হেসে বলেন, অনুরাধার মা আমাকেও ফোন করেছিলেন। করেছিলেন? হ্যাঁ। তা কি বললেন উনি? পার্বতী চাপা হাসি হেসে বলেন, বললেন পরশু অনুরাধার জন্মদিন, সেদিন না গেলে তিনি নাকি খুব ঝগড়া করবেন। গুড, ভেরি গুড। নন্দিনীর কিছু কেনাকাটা থাকলেও ওকে মেয়ের সঙ্গে কখনো কখনো নিউ মার্কেটেও যেতে হয়। পার্বতী তো মাঝে মাঝে মেয়েকে বলেন, আমি তো বুড়ি হয়ে গেলাম, হঠাৎ যদি মারা যায় তাহলে কাকে নিয়ে কেনাকাটা করবে? তোমাকে মরতে দিচ্ছে কে শুনি? মিস্টার স্বামীনাথন মেয়ের কথা শুনে হাসতে হাসতে বলেন, মৃত্যু কি কারোর অনুমতির জন্য অপেক্ষা করে মাদার? নন্দিনী 2 হাত দিয়ে পার্বতীকে জড়িয়ে ধরে জবাব দেয়, মাই beloved আম্মা can't die without my permission. ও, আর আমি? তুমি তো ব্যানিয়ান ট্রি, তোমার জন্যই তো আমি আর আম্মা বেশ হেসে খেলে দিন কাটাচ্ছি। তুমি না থাকলে তো আমরা দুজনেই পাগল হয়ে যাব। এবার পার্বতী হাসতে হাসতে মেয়েকে বলেন, তাহলে আমরা কেউই মরব না, কেমন? নন্দিনী বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে, দ্যাটস রাইট আম্মা,
মরতে হলে আমরা তিনজনে একসঙ্গেই মরব। এইভাবেই দিনগুলো বেশ কেটে যায়। তবে নন্দিনী স্কুলে গেলে বা ঘুমিয়ে পড়লে ওরা স্বামী স্ত্রী কখনো কখনো আরো কত কথা আলোচনা করেন। হঠাৎ স্ত্রীকে অ্যালবাম হাতে নিয়ে চুপচাপ বসে থাকতে দেখেই মিস্টার স্বামীনাথন জিজ্ঞেস করেন, কি আপন মনে কি ভাবছ পার্বতী? পার্বতী একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, নন্দিনীর ছোটবেলার ছবিগুলো দেখলেই আমার কেমন মন খারাপ হয়ে যায় জানো। কেন পার্বতী? উনি পরম স্নেহে অ্যালবামের ওপর হাত বুলাতে বুলাতে বলেন, মেয়েটাকে নিয়ে আমরা তো বেশ আনন্দে আছি বলো, কিন্তু যে ভদ্রমহিলা ওকে পেটে ধরেছেন তার কথা ভাবতে গেলেই আমার মাথা ঘুরে যায় জানো। উনি খুব জোরে একবার নিঃশ্বাস ফেলেই বলেন, ওই মহিলা যে কি করে দিন কাটাচ্ছেন তা ভগবানই জানেন। তাদের হাতে মেয়েটাকে তুলে দেবার জন্য আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি পার্বতী। পুলিশে রিপোর্ট করা থেকে শুরু করে পরপর 3 বছর কাগজে কম বিজ্ঞাপনও দিইনি। হ্যাঁ গো, সবই জানি। আর তাছাড়া মেয়েটাকে নেবার জন্য আমাদের দুজনকেও তো কম ঝামেলা পোহাতে হয়নি পার্বতী। হ্যাঁ, তাও জানি। অন্য ছেলেমেয়েরা মা বাবার কাছে যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা বা সিকিউরিটি পায় তাও আমরা নন্দিনীকে দিয়েছি প্রাণ ভরে। তাকে আমি কখনো অস্বীকার করেছি গো? পার্বতী মুহূর্তের জন্য একটু থেমে বললেন, মেয়েটা যখন আমাকে জড়িয়ে ধরে ঘুমোয় তখন আমি যে কি শান্তি পাই তা ওর গর্ভধারিণীরই তো ভাবার কথা বলো। ঠিক, কিন্তু মেয়েটাকে যে কি পরিস্থিতিতে আমরা পেয়েছিলাম তা তো তুমি ভুলে যাওনি। সে কথা তুমি আমাকে মনে করিয়ে দিও না গো। কুম্ভ মেলায় যে দুদল সাধু আমার লঙ্কা কাণ্ড বাঁধাবে তা তো আমি স্বপ্নেও ভাবিনি। হতচ্ছাড়াদের জন্য কতগুলো নিরাপরাধ মানুষ শুধু শুধু মারা গেল। মিস্টার স্বামীনাথন স্ত্রীর কাঁধে আলতো করে একটা হাত রেখে বলেন, সেদিন তুমি মেয়েটাকে বুকে তুলে না নিলে হয়তো ওই হাজার হাজার লোকের পায়ের তলায় পিষে মারা যেত। ইস, আবার ওই কথা বলছো কেন তুমি? বলছি, সেদিন তুমি ওকে কোলে তুলে নিয়েছিলে বলে মেয়েটাও যেমন স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে সেরকম আমরাও তো মা বাবা হতে পারলাম। হ্যাঁ, সে কথা আমি 100 বার স্বীকার করব গো। মিস্টার স্বামীনাথন একটা চেয়ার টেনে স্ত্রীর পাশে বসেই বলেন, তুমি কখনো মন খারাপ করবে না পার্বতী। তোমার বদলে অন্য কোনো মহিলা ওকে মানুষ করলে কখনোই উনি মেয়েকে সব কথা জানাতেন না। অন্যজনে কি করতেন তা আমি জানি না, কিন্তু আমি যদি মেয়েকে সব কথা খুলে না বলতাম তাহলে কি ভবিষ্যতে আমি ওর কাছে মাথা তুলে দাঁড়াতে পারতাম? হ্যাঁ, বলে তুমি ভালোই করেছো পার্বতী। এই মেয়েকে নিয়ে ওদের বাড়িতে কত কাণ্ড হয়। সেদিন রবিবার, নন্দিনী পড়াশোনা শেষ করে নিজের ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ পার্বতী দেবীর একটা পুরনো ছবির সামনে এসে দাঁড়িয়ে থাকে। ছবিটা দেখতে দেখতে আপন মনে হাসে। হঠাৎ পার্বতী দেবী ঘরে ঢুকে মেয়েকে ওইভাবে ছবিটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, কি রে, অমন করে কি দেখছিস তুই? নন্দিনী সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে গর্বের হাসি হেসে বলে, আম্মা, তুমি বিয়ের সময় কি ফ্যান্টাস্টিক সুন্দরী ছিলে। তোমার মতো সুন্দরী বউ পেয়ে ড্যাডির নিশ্চয়ই খুব গর্ব হয়েছিল। পার্বতী আলতো করে ওর গালে একটা চর মেরে বলেন, ওরে বাঁদর মেয়ে, বড্ড ফাজিল হয়েছ তাই না? ডাইনিং টেবিলে বসে কফি খেতে খেতেই স্ত্রীর কথাটা কানে যেতেই মিস্টার স্বামীনাথন মেয়ের ঘরে ঢুকতেই পার্বতী হাসতে হাসতে বলেন, তোমার মেয়ে না বড্ড ফাজিল হয়েছে। কেন, কি করলো শুনি? আম্মাকে উত্তর দেবার সুযোগ না দিয়ে নন্দিনী বলে, ড্যাডি, আমি বলেছি বিয়ের সময় আমার দারুণ সুন্দরী ছিল, আর ওই রকম সুন্দরী বউ পেয়ে তোমার নিশ্চয়ই খুব গর্ব হয়েছিল।
কথাটা শুনে ওর বোধহয় সেই ফেলে আসা দিনের স্মৃতি মনে পড়ে। উনি একটু আত্মতৃপ্তির হাসি হেসে বলেন, হ্যাঁ নন্দিনী, তুমি ঠিকই বলেছ, সে সময় তোমার আম্মা খুবই সুন্দরী ছিলেন। পার্বতী বলেন, তবে তোমার মেয়ের রূপের তুলনায় আমি কিছুই ছিলাম না। নন্দিনী সঙ্গে সঙ্গে বলে, তুমি সুন্দরী না হলে আমি সুন্দরী হলাম কি করে শুনি? কেন মা, তোমার গর্ভধারিণী মায়ের জন্যই সুন্দরী হয়েছ? মোটেই না আম্মা। নন্দিনী দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, আমি সুন্দরী হয়েছি তোমার কোলে চড়ে বড় হয়েছি বলে, রোজ তোমাকে জড়িয়ে ধরে ঘুমোই বলে। দেখতে দেখতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আসে যায়। নন্দিনী স্কুলের গণ্ডি পার হয়ে কলেজ জীবন শেষ করে। ওর পরীক্ষা চলার সময়ই খবর এসেছে মিস্টার স্বামীনাথনের ছোট কাকা বেশ অসুস্থ এবং উনি ভাইপোকে দেখার জন্য বড়ই ব্যস্ত। তাই তো মেয়ের পরীক্ষা শেষ হতেই উনি স্ত্রী আর মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার সঙ্গে মাদ্রাজ যাবে? পার্বতী বললেন, তোমার মেয়ে তো শিলং যাবার জন্য পাগল হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, তোমরা তো গত বছরই মাদ্রাজ ঘুরে এসেছ। মাদারের যখন ইচ্ছা শিলং যাবে, তাহলে তোমরা দুজনে শিলং যাও, আমি ছোট কাকাকে দেখে আসি। নন্দিনী বলে, ড্যাডি, আমরা তোমার সঙ্গে না গেলে তুমি রাগ করবে না তো? মিস্টার স্বামীনাথন মেয়ের একটা হাত ধরে একটু হেসে বলেন, না মাদার, আমি রাগ করব না। তাছাড়া এত বছর রেলে চাকরি করলেও তোমাকে ওদিকে নিয়ে যেতে পারিনি কখনো। তুমি তো কোনোদিন গুয়াহাটিতে পোস্টিংই পাওনি, তাই আমাদেরও ওদিকে যাওয়া হয়নি। হ্যাঁ তা ঠিক, ছুটিতে হয় তোমরা দুজনে আমার কাছে যেতে, না হয় আমি তোমাদের কাছে আসতাম। উনি মুহূর্তের জন্য একটু হেসে বলেন, আমরা তামিলিয়ান হলেও 3 পুরুষ কলকাতার বাসিন্দা। তোমার আম্মার জন্ম তো কলকাতায়, পড়াশোনা করেছেন কমলা গার্লস আর লেডি ব্রেবর্নে, তাই তো কলকাতা ছেড়ে যেতে ইচ্ছেই করে না। নন্দিনী একটু হেসে বলে, তোমরা তো নামেই তামিলিয়ান, নেহাত মাছ মাংস খাও না, তোমাদের আর সবকিছুই তো বাঙালিদের মতো। ও প্রায় না থেমেই বলে, এখানে থাকতে থাকতে তোমরাও না বেশ ঘর কোনো হয়ে গেছো। এতক্ষণ চুপ করে বাপ বেটির কথা শোনার পর পার্বতী বলেন, এবার পাস আর রিজার্ভেশনের ব্যবস্থা করো তো, তারপর তো আমাদের হোটেলও ঠিক করতে হবে নাকি? নন্দিনী বলে, দেখো আম্মা, ড্যাডি রেলের ক্লাস 1 অফিসার ছিল অ্যান্ড হি হ্যাড ভেরি গুড রেপুটেশন। তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না, ড্যাডি 2-3 দিনের মধ্যেই সব ঠিক করে ফেলবে। 2-3 দিন না, সবকিছু ব্যবস্থা পাকাপাকি করতে 5 দিন লাগলো। সে সকালে বেরিয়ে 2:30 নাগাদ বাড়ি ফিরে মিস্টার স্বামীনাথন হাসতে হাসতে মেয়েকে বললেন, মাদার, সব ব্যবস্থা করে এলাম। এবার উনি স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, তোমার কেপি শ্রীবাস্তবের কথা মনে আছে তো? না, ঠিক মনে পড়ছে না তো। আরে, আমি যখন নাগপুরে, তখন যে ছেলেটা চাকরিতে জয়েন করার কয়েকদিন পরই টাইফয়েডে পড়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পার্বতী একটু হেসে বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাবার পর তো ও তোমার বাংলোতেই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক ধরেছ পার্বতী, আমরা তো ওর এলাহাবাদের বাড়িতেও গিয়েছি। মিস্টার স্বামীনাথন চাপা হাসি হেসে বলেন, সেই শ্রীবাস্তব এখন এনইএফ এর জেনারেল ম্যানেজার। ফেয়ারলি থেকে ওর সঙ্গে টেলিফোনে কথা বললাম, 15 মিনিটের মধ্যে ও ফোন করে জানালো তোমাদের জন্য পাইনউড হোটেল বুক করেছে, ঘর ভাড়া অর্ধেক দিতে হবে, তাছাড়া ও নিজে তোমাদের গুয়াহাটি থেকে শিলং পৌঁছে দেবে। নন্দিনী আর ধৈর্য ধরতে পারে না, 2 হাতে তালি দিয়ে বলে, দেখলে আম্মা, দ্যাটস মাই ড্যাডি। পার্বতী একটু হাসেন, তারপর স্বামীর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, আমরা কূপে পাবো তো? আশা করি পাবে, কূপে না দিতে পারলে অন্য দুটো বার্থে কোনো স্বামী স্ত্রীকে দেবে বলেছে।
কামরূপ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে চড়ে অন্য দুটি বার্থে দুটি মেয়েকে দেখে তো পার্বতী মহা খুশি। ওরাও শিলং যাচ্ছে শুনে আরো খুশি। ট্রেন ছাড়ার আগে মিস্টার স্বামীনাথন স্ত্রীকে বললেন, আমি রাত্রেই ফোন করে শ্রীবাস্তবকে জানিয়ে দিচ্ছি তোমাদের বগির নাম্বার। এবার উনি মেয়েকে বললেন, মাদার আমাকে দেখো কিন্তু, আর মাঝে মধ্যে মাদ্রাসে আমাকে ফোন করো। নন্দিনী হেসে বলে, ড্যাডি তোমার কোনো চিন্তা নেই, আই উইল লুক আফটার আম্মা লাইক মাই বাচ্চা। ওর কথা শুনে শুধু পার্বতী না, অন্য মেয়ে দুটিও হাসে। ড্যাডি তুমি বুড়ো হলেও বেশ স্মার্ট আছো, তবু বলছি সাবধানে থেকো, মাদারকে দুশ্চিন্তায় ফেলো না কিন্তু। ওর কথা শুনে অন্য দুটি মেয়ের হাসি থামতেই চায় না। তারপর একটি মেয়ে পার্বতীর দিকে তাকিয়ে বলে, আপনার মেয়ে তো ভারী ইন্টারেস্টিং। পার্বতী চাপা হাসি হেসে বলেন, আসলে আমরা দুজনে হচ্ছি ওর বেস্ট ফ্রেন্ড, তাই তো ওই রকমই কথা বলে। হ্যাঁ তাই তো দেখছি। কামরূপ এক্সপ্রেস ব্যান্ডেল ছেড়ে কাটোয়ার দিকে যেতে না যেতেই চারজনের মধ্যে আলাপ পরিচয় পর্ব শেষ হয়। অনুপমা আর শুভলক্ষ্মী দুজনেই স্টেটসম্যানের রিপোর্টার জেনে পার্বতী যেমন খুশি হন, নন্দিনী সেই রকমই উত্তেজিত হয়। নন্দিনী জিজ্ঞেস করে, আপনারা কি কিছু নিউজের জন্য শিলং যাচ্ছেন? অনুপমা বলে, না না, আমরা ছুটিতে বেড়াতে যাচ্ছি। নন্দিনী ঘাড় ঘুরিয়ে পার্বতীকে বলে, আম্মা দেখো দেখো আজকাল মেয়েরা কি স্মার্ট। আর শুভলক্ষ্মী বলে, ও মা তুমিও তো দারুণ স্মার্ট। অনুপমা সঙ্গে সঙ্গে যোগ করে, অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট টু। ওহ থ্যাঙ্কস। ট্রেন কাটোয়া ছাড়ার একটু পরে পার্বতী ওদের দিকে তাকিয়ে বলেন, আমাদের সঙ্গে যথেষ্ট খাবার দাবার আছে, তোমরা খাবে তো? শুভলক্ষ্মী বলে, আমরাও খাবার এনেছি। নন্দিনী বলে, আচ্ছা আমরা মিলেমিশে সব রকম খাবারই খাবো, কেমন? একসঙ্গে হাসি ঠাট্টা গল্প গুজব খাওয়া দাওয়া করার জন্য মাঝ রাত্রিরে মালদা পৌঁছবার আগেই পার্বতী দেবী অনুপমা শুভলক্ষ্মীরও আম্মা হয়ে গেছেন। ভোরবেলায় নিউ জলপাইগুড়ি পৌঁছবার আগে ঘুম ভাঙতেই পার্বতী বললেন, রওনা হয়েছিলাম এক মেয়েকে নিয়ে, আর ট্রেন থেকে নামবো 3 মেয়েকে নিয়ে। নন্দিনী বলল, আমিও তো দুটো দিদি কাম বন্ধু পেলাম। অনুপমা বলে, আমাদের পাওনাটাও খারাপ হয়নি। শুভলক্ষ্মী বলল, ঠিক বলেছিস অনুপমা। ঘন্টা দেড়েক লেট করে নিউ জলপাইগুড়ি পৌঁছলেও ট্রেন একেবারে ঠিক সময় গুয়াহাটি পৌঁছল। ট্রেন স্টেশনে ঢোকার মুখেই নন্দিনী বলল, শ্রীবাস্তব আঙ্কেল স্টেশনে আসবে জেনেই ট্রেন রাইট টাইমে পৌঁছচ্ছে। পার্বতী বলেন, তাই মনে হয়। শুভলক্ষ্মী জিজ্ঞেস করল, নন্দিনী কে শ্রীবাস্তব আঙ্কেল? শ্রীবাস্তব আঙ্কেল উনি এনএফ রেলের জেনারেল ম্যানেজার। ও। অনুপমা চাপা হাসি হেসে শুভলক্ষ্মীকে বলে, ওরে আমাদের আম্মাকে আর কে কে যে রিসিভ করবে। শ্রীবাস্তব যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক তার সামনেই ওদের বগি। উনি গাড়িতে উঠতেই কন্ডাক্টর গার্ড সসম্ভ্রমে বললেন, স্যার ওরা সিতে আছেন। উনি সিতে ঢুকে পার্বতীকে প্রণাম করে বললেন, আম্মা কোনো কষ্ট হয়নি তো? না না, প্রত্যেক স্টেশনেই তোমার অফিসাররা এসে খবর নিয়েছেন। নন্দিনী অবাক হয়ে পার্বতীর দিকে তাকিয়ে বলে, আঙ্কেলও তোমাকে আম্মা বলে? শ্রীবাস্তব সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, আম্মা এ কি নন্দিনী? হ্যাঁ। মাই গড কত বড় হয়েছে। হবে না, তুমি যখন ওকে দেখেছো সে কি আজকের কথা? শ্রীবাস্তব এবার নন্দিনীর কাঁধে হাত রেখে বলেন, আমি রেলের চাকরিতে ঢুকেই দেখলাম সারা রেল কলোনির মেয়ে বউ বাচ্চা কাচ্চা তোমার আম্মাকে আম্মা বলতো।
তাই আমিও আম্মা বলি। এবার পার্বতী অনুপমা শুভলক্ষ্মীকে দেখিয়ে শ্রীবাস্তবকে বলেন, ট্রেনে আসতে আসতে আমি ওদেরও আম্মা হয়ে গেছি। ওরা দুজনেই স্টেটসম্যানের রিপোর্টার, ওরাও শিলং যাবে, কিন্তু পাইনুটে কি ওরা ঘর পাবে? শ্রীবাস্তব একটু হেসে বলেন, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। একে আপনার মেয়ে, তার উপর স্টেটসম্যানের রিপোর্টার, আমাকেও তো চাকরি করে বাঁচতে হবে নাকি? যাই হোক, ওদের চারজনকে গাড়িতে বসিয়ে শ্রীবাস্তব পার্বতীকে বললেন, আম্মা, আমি এক্ষুনি মেঘালয় ট্যুরিজম কর্পোরেশনের এমডিকে ফোন করে বলছি আপনাদের দুটো পাশাপাশি ঘর দিতে। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। এর মধ্যে আমিও একদিন আসছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সঙ্গে তোমার স্ত্রী ছেলে মেয়েকেও নিয়ে এসো কিন্তু। ওরা তো দিল্লিতে আম্মা, আমি একাই আসব। শিলংয়ের দিনগুলো যেন স্বপ্নের মধ্য দিয়ে কাটে। হঠাৎ সেদিন চারজনে মিলে গল্প করতে করতে অনুপমা বলে, শুভলক্ষ্মী জন্মেছে হায়দ্রাবাদে, লেখাপড়া করেছে নাগপুরে আর দিল্লিতে, আর চাকরি করছে কলকাতায়। আমি জন্মেছি জয়পুরে, লেখাপড়া করেছি আজমের আর এলাহাবাদে, আর চাকরি করছি কলকাতায়। এবার ও নন্দিনীর দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় জন্মেছ, কলকাতায় নাকি মাদ্রাসে? নন্দিনী কি জবাব দেবে? ও আম্মার দিকে তাকায়। পার্বতী একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, অনুপমা, তোমার প্রশ্নের জবাব নন্দিনীও দিতে পারবে না, আর আমিও দিতে পারবো না। অনুপমা আর শুভলক্ষ্মী একসঙ্গে বলে, তার মানে? পার্বতী ওদের দিকে তাকিয়ে বলেন, তাহলে শোনো, তোমাদের সব কথা খুলে বলি। বিন্দুমাত্র দ্বিধা সংকোচ না করে উনি সব কিছু বলেন। অনুপমা আর শুভলক্ষ্মী যেমন বিস্মিত তেমনই মুগ্ধ। 2-5 মিনিট কেউই কোনো কথা বলতে পারেন না। তারপর শুভলক্ষ্মী বলে, নন্দিনী, তুমি এসব জানতে? হুমা, জানবো না কেন, আম্মা তো আমাকে সব বলেছে। ও সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে পার্বতী দেবীর গলা জড়িয়ে ধরে বলে, শুভলক্ষ্মী দি, জেনে রেখো, মাই আম্মা ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তার বলে দিতে হবে না নন্দিনী। একটু পরে অনুপমা বলে, আম্মা, আপনারা তো অনেক চেষ্টা করেও ওর বাবা মাকে খুঁজে বের করতে পারেননি, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আপনাদের আপত্তি নেই তো? না না মা, আপত্তি করব কেন? উনি মুহূর্তের জন্য থেমে বলেন, সন্তানকে ছেড়ে ওরা যে কিভাবে দিন কাটাচ্ছেন তা ভাবতে গেলে আমি তো পাগল হয়ে যাই মা। ঠিক আছে আম্মা, উই উইল ডু সামথিং। মাস দেড়েক পর স্টেটসম্যানের ম্যাগাজিন সেকশনের পুরো প্রথম পাতা জুড়ে ছাপা হলো নন্দিনী আর স্বামীনাথন দম্পতির কাহিনী। হেডিং হলো, মাই আম্মা ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তার নিচে স্টোরি অফ এ মিসিং গার্ল, সঙ্গে নন্দিনীর শৈশব থেকে শিলং বেড়াতে যাওয়া পর্যন্ত বিভিন্ন বয়সের 4টি ছবি। কোনো ছবিতে ও আম্মার গলা জড়িয়ে ধরে আছে, আবার কোনো ছবিতে আম্মা ওর চুল বেঁধে দিচ্ছেন, একটা ছবিতে ও দুহাত দিয়ে আম্মা আর ড্যাডির গলা জড়িয়ে, অন্য ছবিতে ও আর আম্মা পাইনউড হোটেলের সামনে দাঁড়িয়ে। লেখাটা পড়ে কতজনের টেলিফোন এলো, চিঠি এলো মিস্টার স্বামীনাথনের অনেক পুরনো সহকর্মীর কাছ থেকে, কিন্তু যে চিঠি, যে টেলিফোনের আশায় ওরা স্বামী স্ত্রী প্রতি মুহূর্ত বসে আছেন, তা এলো না 15 দিনের মধ্যে। 3 সপ্তাহ পর একদিন 7 সকালে টেলিফোন। হ্যালো, মিস্টার স্বামীনাথন আছেন? হ্যাঁ, আমি স্বামীনাথন। আগে আমি শৈপাল ব্যানার্জি কথা বলছি। আমরা স্টেটসম্যানে সব পড়েছি, ওই ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতাম আর কি। আপনারা কি বাড়িতে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা 3 জনেই বাড়ি আছি, আজ আমরা কোথাও বেরোবো না। ও, তাহলে 10টা নাগাদ আসবো? হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন। 10টায় না, 10:15 নাগাদ বেল বাজতেই পার্বতী দেবী দরজা খোলেন। ভদ্রলোক 2 হাত জোর করে
নমস্কার করেই বললেন, নমস্কার, আমি শৈবাল ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ, আসুন। হাতে দুটো অ্যালবাম আর কিছু কাগজপত্র নিয়ে মিস্টার ব্যানার্জি ওর পিছন পিছন ড্রয়িং রুমে ঢুকতে না ঢুকতেই মিস্টার স্বামীনাথন ও ঘরে ঢুকেই বলেন, আপনি মিস্টার ব্যানার্জি? হ্যাঁ। বসুন বসুন। মিস্টার ব্যানার্জি একটা বড় সোফায় বসেই বেশ দ্বিধা সংকোচের সঙ্গে বলেন, আপনাদের মেয়ে বাড়ি নেই? পার্বতী দেবী বলেন, ও স্নান করছে, এক্ষুনি হয়ে যাবে। উনি না থেমে প্রশ্ন করেন, আপনি চা পছন্দ করেন নাকি কফি? মিস্টার ব্যানার্জি কোনো মতে একটু হেসে বলেন, আগে ওসব পরে হবে, আগে আপনাদের মেয়েকে দেখি। ঠিক সেই সময় নন্দিনীর চিৎকার, আম্মা কোথায় গেলে? মিস্টার ব্যানার্জি আবার একটু হেসে বলেন, নন্দিনী আপনাকে ডাকছে। পার্বতী দেবী একগাল হেসে বলেন, ও ছাড়া আর কে এভাবে আমাকে ডাকবে? উনি ড্রয়িং রুম থেকে ভেতরের দিকে পা বাড়াতেই মিস্টার স্বামীনাথন বললেন, পার্বতী, মাদারকে নিয়ে এসো। মিস্টার ব্যানার্জি মুখ নিচু করে বসে থাকেন, একটি শব্দ উচ্চারণ করেন না। মিস্টার স্বামীনাথনও কোনো কথা বলেন না। বেশ কয়েক মিনিট এভাবে কাটার পর পার্বতী দেবী মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকেই বলেন, এই যে আমাদের নন্দিনী। মিস্টার ব্যানার্জি মুখ তুলে নন্দিনীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ হাউ হাউ করে কেঁদে ওঠেন। ওরা তিনজনেই অবাক স্তম্ভিত। মিস্টার স্বামীনাথন তাড়াতাড়ি মিস্টার ব্যানার্জির পাশে বসেই বলেন, কি হলো মিস্টার ব্যানার্জি, আপনি এভাবে কাঁদছেন কেন? না, উনি কোনো উত্তর দেন না, কান্নাও থামে না। প্লিজ মিস্টার ব্যানার্জি, আপনি কাঁদবেন না, বলুন কি হয়েছে? কয়েক মিনিট পর মিস্টার ব্যানার্জি কোনো মতে বলেন, আগে আমার স্ত্রী বাইরে আছেন, আমি তাকে ডেকে আনছি। উনি সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে স্ত্রীকে ডেকে আনেন। ওকে দেখে সবাই অবাক। পার্বতী দেবী তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওর দুটি হাত ধরে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন, আমি বুঝেছি, আপনি আমার মেয়ের আসল মা। নন্দিনী তো ঠিক আপনার মতোই দেখতে হয়েছে। মিসেস ব্যানার্জি কোনো কথা না বলে প্রায় ঝাঁপিয়ে পড়ে দু হাত দিয়ে নন্দিনীকে বুকের মধ্যে টেনে নিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেন, আমি জানতাম আমার পিউকে ফিরে পাবই আমি। শেষ হলো নিমাই ভট্টাচার্যের লেখা ছোট গল্প নন্দিনী। যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।